বিদেশ থেকে ফিরে অনুভবকে প্রথম যখন দেখেছিল তখন সে ছিল এক কঠিন মানুষ, ভাষায় কম, অভিব্যক্তিতে আরো কম, যেন এক ধাতব আবরণে মোড়া। অথচ গত রাতের অনুভব ছিল সম্পূর্ণ ভিন্ন। গম্ভীর আর রাগী চেহারার আড়ালে এক অদ্ভুত কোমলতা, ভালোবাসার প্রখরতা, যা আয়াত আগেও টের পেয়েছে, কিন্তু এত গভীর করে নয়। অনুভবের স্পর্শ পেয়ে আয়াত যেন আরো উজ্জ্বল হয়ে গিয়েছে, পরিপূর্ণভাবে নিজেকে আবিষ্কার করেছে, তার নারী সত্তাকে জাগিয়ে তুলেছে, যা শরীরের গঠনে তার সৌন্দর্য ফুটে উঠেছে। আয়াত ড্রেস চেঞ্জ করার জন্য শার্টটা খুলছিল। নাকের কাছে আসতেই হঠাৎ অনুভবের শার্ট থেকে একরকম মিষ্টির ঘ্রাণ ভেসে আসে। আয়াত থমকে যায়, নাকটা আবারও শার্টের কাছে নিয়ে আসে। সেই ঘ্রাণ তার অতি প্রিয়, অদ্ভুত এক ঘ্রাণ যা সে দূর থেকেও চিনে ফেলে। বারবার শার্টে নাক ঘষে, চোখে মুখে একরকম প্রশান্তির ছোঁয়া এসে পড়ে। অজান্তেই ঠোঁটে হালকা হাসি খেলে যায়। তারপর নিজেকে সামলে নেয়, একটা লং কুর্তি পরে নেয়। শেখ মিনসুনি বিয়ের আমেজ লেগে গেছে চারিদিকে, আলো, সাজ, মানুষের কোলাহল। তবুও আয়াতের মন যেন এই আনন্দ ছুঁতে পারছে না। সে রেডি হয়ে নিচে নামে, যদিও হাঁটতে একটু কষ্ট হচ্ছে তার। ডেকোরেশনের লোকেরা এসেছে, বাড়ি আর ছাদ সাজাচ্ছে রঙিন ফুল আর লাইটে। আয়াত সরাসরি কিচেনের দিকে যায়। রান্নাঘরে রহিমা আর অহমিকা শেখ ব্যস্ত রান্না বান্নায়। আয়াত দরজার চোখাটে দাঁড়িয়ে বলে, আর আম্মু? অহমিকা শেখ পিছন থেকে ঘুরে তাকান। আয়াতকে দেখে একটু চিন্তিত হয়ে এগিয়ে আসেন, কপালে হাত রেখে বলেন, খারাপ লাগছে তোর? জ্বর তো কমে গিয়েছে, কিছু লাগবে? আয়াত মাথা হেলিয়ে বলে, মাথা ধরেছে বড় আম্মু, আমায় কফি দাও না। অহমিকা শেখ হেসে মাথা নাড়েন। আচ্ছা তুই গিয়ে বস, আমি দিচ্ছি। তিনি রহিমাকে কিছু বলে চুলার দিকে এগিয়ে যান। আয়াত ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ে। সেই সময় ঈশা এসে পাশে বসে আয়াতকে দেখে বলে, আপু তোমার জ্বর কমেছে? কমেছে। তোর ভাই কখন অফিসে গিয়েছে ইস্যু? সকালে গিয়েই তুমি ঘুমিয়ে পড়েছিলে। আয়াত বলে। আচ্ছা। এরই মাঝে অহমিকা শেখ কফি এনে আয়াতকে দেয়। ঈশাকে কফি খাওয়ার জন্য বললে সে জানায় সে খাবে না। হাসপাতালের কেবিনে বিকেলের হালকা আলো ছড়িয়ে আছে। জানালার পাশে রাখা টেবিলের উপর ওষুধের প্যাকেট, কিছু রিপোর্ট আর একটা আধখোলা বই। আহান কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ফারহা চুপচাপ বসেছিল। আহান নড়ে চড়ে বসার চেষ্টা করতে ফারহা তড়িঘড়ি করে তার পাশে চলে আসে। এই কি করছেন আপনি? আহানকে আলতো করে বসিয়ে দিয়ে বালিশটা পিঠের পিছনে গুজে দেয় সে। শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি, আমায় ডাকতে পারতেন তো। আহান ঠোঁটটা সামান্য বাঁকিয়ে বলে, আমি কি মরে গেছি নাকি? মেয়ে, আমি ঠিক আছি। সারাক্ষণ ওইভাবে শুয়ে থাকা কি ভালো লাগে? এই কথাটুকু শুনে ফারহার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। চোখের কোণ ভিজে আসে চুপিসারে। লোকটা কত খারাপ, নিজের শরীরের এই অবস্থা, তাও কি নির্দয়ভাবে বলে গেল কথাগুলো। ফারহার মুখে কোনো জবাব না পেয়ে আহান তার দিকে তাকায়। ফারহার চোখে তখন পানি টলমল করছে, যেন যে কোনো মুহূর্তে ঝরে পড়বে। আহান ধীরে হাত বাড়িয়ে ফারহার গালে ছুঁয়। কি হয়েছে ফারহা পাখি, চোখে পানি কেন? ফারহা নাক টেনে নেয়, চোখ নামিয়ে ফেলে, কিন্তু চোখের পানি তখন আর থামে না, গড়িয়ে পড়ে গাল বেয়ে। আহান ধীরে সেই পানি মুছে দেয় হাতের আঙ্গুলে। বলছো না কেন? কাঁদছো কেন? আমি তো এখানে আছি, কোথাও যাইনি। ফারহা মাথা তুলে তাকায়, চোখ তার ছলছল করে, তারপর বলে, আপনি বড্ড পাষাণ কেন আহান? এসব কিছু অনুক্ষণে কথা বলেন। আমায় আপনি একদম ভালোবাসেন না। আমায় ভালোবাসলে এসব বলতেন না। আমাকে কষ্ট দিবেন না বলে বারবার কষ্ট দিচ্ছেন। আমি আর এসব নিতে পারি না। পরের বার যদি আপনি এসব বলেন তাহলে আমিও না হয় আপনার সাথে দুনিয়া ত্যাগ করব। আপনি হিনা, আমার এখানে কেউ নাই। ওপারে না হয় আপনার সাথেই থাকবো। এই পাগল মেয়ে, কী সব বলছো তুমি? আর কে বলেছে ভালোবাসি না তোমায়? তোমায় ভালোবাসি বিধায় আমি আজ বেঁচে। তুমি আর আমাদের সন্তান, আমার ছোট একটা দুনিয়া। অনন্তকাল তোমাদের নিয়ে বাঁচতে চাই, বুঝলে? আমার সূচনায় তুমি উপসংহারে ও তুমি। আমাদের পরকালে বিচ্ছেদ না হোক আর সুস্থ হয়ে নেই, তারপরে বোঝাবো ভালোবাসি কিনা। আহানের কথায় ফারহা কান্না থামিয়ে দেয়। গাল মুখে রক্তিমাভা ফুটে ওঠে। কোনো কিছু না বলে আহানের হাতটা শক্ত করে ধরে রাখে। প্রিয় মানুষের সুস্থতা আমাদের কাছে যেন সুখময় মুহূর্ত।
অনুভব মিটিং শেষ করে কনফারেন্স রুম থেকে বেরিয়েছে। আপাতত তার আর অফিসে কোনো কাজ নেই, একটু পরেই বেরিয়ে পড়বে। রুবায়েত অনুভবের জন্য ওয়েট করছে হয়তো। তারা কারো আজ কিছু হিসাব কষবে। অনুভব ছাড় দিলেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইব্রাহিম শেখ অনুভবকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসেন। হঠাৎ পিছন থেকে ভেসে এলো ইব্রাহিম শেখের কণ্ঠ। অনুভব। অনুভব দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। ইব্রাহিম শেখ দাঁড়িয়ে আছে, তার চোখে প্রশান্ত এক দৃশ্য, গাম্ভীর্য মেশানো স্নেহে ভরা। অনুভব দ্রুত পায়ে এগিয়ে এলো বাবার দিকে, তারপর ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বলল, হ্যাঁ কিছু বলবে? ইব্রাহিম শেখ একটু চুপ থেকে শুরু করলেন। শোনো, তোমার আর আয়াতের বিয়েটা তো খুব একটা আনুষ্ঠানিক হয়নি, সময় ছিল না, পরিস্থিতি খুব জটিল ছিল, কিন্তু এখন সব কিছু একটু স্থির হয়েছে। আমি চাই ঈশা আর রুবায়েতের সাথে তোমাদের বিয়েটা এবার আনুষ্ঠানিকভাবে হোক। সমাজ, পরিবার সব কিছু মাথায় রেখে তুমি কি বলো? অনুভব বাবার মুখের দিকে চেয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। চোখে ভেসে উঠল পুরনো দিনগুলোর ঝাপসা ছায়া কথা, প্রতিশ্রুতি আর কিছু অসমাপ্ত। তারপর আস্তে করে মাথা নেড়ে বলল, তুমি যেমন চাও করো। তাহলে তুমি আয়াতকে নিয়ে কেনাকাটা সেরে নাও, হাতে মাত্র 7 দিন বাকি, অনেক কাজ এখনো বাকি আছে। ইব্রাহিম শেখ বললেন চিন্তিত গলায়। জি বাবা, ঠিক আছে, এখন আমি যাই, একটা জরুরি কাজ আছে। অনুভব শান্তভাবে জবাব দিল। ইব্রাহিম শেখ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, আবার কিসের কাজ? অনুভব ভাবলেশহীনভাবে জবাব দিল, আছে একটা দরকারি কাজ। ইব্রাহিম শেখ ভাবলেন হয়তো ডিপার্টমেন্ট থেকে কিছু দায়িত্ব এসেছে, তাই বললেন, ঠিক আছে, সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করো। অনুভব ছোট করে বলে সেখান থেকে বের হয়ে গেল। পার্কিং এরিয়াতে এসে ফোন করলো রুবায়েতকে। রুবায়েত ফোন ধরতেই বলে উঠল, তুই কই অনুভব? কতক্ষণ দাঁড়িয়ে আছি, কখন আসবি? আসছি আমি। শান্ত কণ্ঠে জবাব দিল অনুভব, তাড়াতাড়ি আয়, আমি এখানে চলে এসেছি। হুম। আর কিছু না বলে অনুভব কল কেটে দিল। তার চোখ মুখে শান্ত ভাব, কিন্তু সেই শান্ততার আড়ালে যেন জমে আছে কোনো গাঢ় ভাবনা, যা ধরাছোঁয়ার বাহিরে। সে ফোনটা পকেটে রেখে গাড়িতে উঠে বসে। গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় সে। গন্তব্যের চেয়ে মনে চলতে থাকে অজস্র হিসেব নিকেশ। 20 মিনিটের মাথায় একটা নিরিবিলি শান্ত জায়গায় এসে পৌঁছায় তারা। চারপাশে পাখির ডানায় শব্দ, হালকা বাতাসে গাছের পাতাগুলো নরম দুলুনি, সব মিলিয়ে জায়গাটা যেন এক রূপকথার মতো। রুবায়েত আগে থেকেই এসে বসে আছে, পাশে লিয়া। কিছুক্ষণ পরেই অনুভব সামনে এসে দাঁড়ায়। লিয়া যেন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। অনুভব নিজে তাকে ডেকেছে যেন তার কাছে স্বপ্নের মতো। সে ভালো করেই জানে অনুভব কখনো চোখ তুলে তাকায় না, কথা বলাও যেন বিরল। আর আজ সেই অনুভবই নিজে ডেকেছে তাকে। লিয়া সেজেগুজে এসেছে, যেন এই দিনের অপেক্ষাতেই ছিল। অনুভবকে সামনাসামনি দেখে সে যেন আরো বেশি উৎফুল্ল হয়ে ওঠে। অনুভব এসে সামনে পাতানো চেয়ারে বসে, রুবায়েত তার পাশে। লিয়া নিজের হাত মুঠো করে নেয়, আতঙ্ক আর উত্তেজনায় বুক ধুকপুক করছে। সাহস করে লিয়া নিজেই জিজ্ঞেস করে, তুই আমায় রেখেছিস অনুভব? অনুভব মাথা তুলে শুধু এক শব্দে উত্তর দেয়, হুম। লিয়ার চোখে মুখে খুশির ঝিলিক। সে আবার বলে, তুই নাকি আমায় কিছু বলবি? অনুভব এবারও চোখ নিচু রেখে বলে। তারপর ফোনটা পাশে রেখে চোখ তুলে তাকায়। তার মুখে এক অপার্থিব শান্তি, চোখে গভীরতা। টেবিলের উপর 2 হাত রেখে দীর্ঘণ্ঠে বলে, আমায় ভালোবাসিস লিয়া? এই প্রশ্নে লিয়া যেন থমকে যায়। এমন প্রশ্ন সে কখনো কল্পনাও করেনি, অথচ এই প্রশ্নই সে বারবার মনে শুনতে চেয়েছে। অনুভব নিজে যখন জিজ্ঞেস করেছে তখন আর দ্বিধা কিসের। সরল স্বরে লিয়া উত্তর দেয়, তোকে আমি সত্যি অনেক ভালোবাসি। এই উত্তরে অনুভব হালকা স্মিত হেসে আঙ্গুল নাড়ায়। কিছুক্ষণ নীরব থেকে আবার বলে, আমায় বিয়ে করবি? এই কথায় রুবায়েত যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তার মুখে বিস্ময়ের ছাপ। অনুভব কি করছে, কেন করছে সে কিছুই বুঝতে পারছে না। চোখ কুঁচকে নিঃশব্দে তাকিয়ে থাকে অনুভবের দিকে। অন্যদিকে লিয়ার মুখে যেন চাঁদের আলো খেলে যায়। অনুভব নিজে যখন এমন কথা বলছে তখন আর কোনো সন্দেহের জায়গা নেই। সে তো জানেই অনুভব আর আয়াতের বিয়ে হয়ে গেছে, তাদের সম্পর্ক যে ঠিক আছে সেই খবর তার অজানা। তাই সে আরেকটুও না ভেবে বলে, করব, তোকে বিয়ে করব বলেই তো আজও
তো সামনে আছি। অনুভব এবার বুকটা চওড়া করে ফেলে, গভীর এক দৃষ্টিতে লিয়ার চোখে তাকায়, তারপর বলে, আমার জন্য কি করতে পারবি? লিয়া এখনো বুঝতেই পারেনি অনুভবের এই প্রশ্নের অন্তর্নিহিত ফাঁদটা। স্রেফ ভালোবাসার টানে একটুও না ভেবে এক নিঃশ্বাসে বলে ফেলে, তোর জন্য আমি মরতেও পারবো, কারণ আই লাভ ইউ লট অল। সেই মুহূর্তে অনুভবের মুখে খেলে যায় এক বিষণ্ণ বাঁকা হাসি, যেন অনেক আগে থেকেই অপেক্ষা করছিল এই জবাবের জন্য। সে একবার কাজ ঝাঁকায়, ঠোঁটে ঝুলে থাকা হাসিটা আরো প্রশস্ত হয়। তারপর ঠান্ডা গলায়, যেন কোনো অনুভূতি ছাড়া বলে ওঠে, তাহলে মরে যা। লিয়া ভরকে ওঠে অনুভবের কথা শুনে, বড় বড় চোখে তাকায়, যেন চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চায়। গলা কাঁপুনি স্বরে বলে, মানে? অনুভব দেরি না করে এক ঝটকায় উঠে দাঁড়ায়। কোনো রকম পূর্বাভাস না দিয়েই সে হঠাৎ লিয়াকে গলা চেপে ধরে। পরিস্থিতি এতটাই আকস্মিক যে লিয়া কিয়ৎকাল হতভম্ব হয়ে যায়। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে অনুভবের মুখের দিকে, বিশ্বাসই করতে পারে না কি ঘটছে। রুবায়েতে যেন আতঙ্কে স্থির হয়ে পড়ে। অনুভব এমন কিছু করতে পারে সেটা তার কল্পনারও বাইরে ছিল। দৃশ্যটা যেন মুহূর্তেই বদলে যায়। তুই জানিস আমি বউ ব্যতীত কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, ছোঁয়া তো দূরের কথা। বিয়ের 4 বছর পরেও আমি ওর থেকে 100 মাইল দূরে থেকেও দিন রাত ওর খবর রেখেছি। নিজের প্রাণের থেকেও বেশি আগলে রেখেছি ওকে। ওর আশেপাশে কোনো বিপদ ঘেঁষতে দেইনি। কিন্তু তুই আমার সামনে থেকে আমার উপস্থিতিতেও আমার বউ আর বোনকে কিডন্যাপ করে সরাসরি আমার চাচার কাছে চালান করে দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি ছেড়ে দেব? আমি মোটেও তেমন মানুষ নই। তোর এই দুঃসাহসের ফল তোর ভোগ করতে হবে। বিষয় যদি আয়াত হয় তাহলে জেনে রাখ, আমি অনুভব বড্ড উন্মাদ। লিয়া পুরোপুরি কাবু হয়ে পড়ে অনুভবের আক্রমণে। সে প্রাণপণে হাত পা ছুটতে থাকে, নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু অনুভবের শক্তির কাছে তার সে প্রচেষ্টা বৃথা যায়। সে যেন ঘোরের মধ্যে আটকে পড়ে, কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারছে না। ঘটনার আকস্মিকতায় রুবায়েত বুঝে উঠতে পারে না কি করবে। সে স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, যখন পুরোটা বুঝতে পারে তখন চিৎকার করে ওঠে, ভাই ভাই কি করছিস স্যার? নিয়নকে এভাবে ধরলে তো দুর্ঘটনা ঘটে যাবে স্যার, বলছি। রুবায়েতের কথা যেন অনুভবের কানে পৌঁছায় না। আগুন চোখে সে লিয়ার দিকে তাকিয়ে আছে। রাগ আর ক্ষোভে মুখটা রক্তিম হয়ে উঠেছে। লিয়ার চোখের কোণ দিয়ে টপ টপ করে অস্ত্র উড়িয়ে পড়ছে। রুবায়েত এগিয়ে এসে অনুভবকে ঝাপটে ধরে বলে, ভাই স্যার বলছি, ওকে এভাবে মারলে তো মরে যাবে। রুবায়েত সর্বশক্তি দিয়ে অনুভবকে টেনে পিছিয়ে আনে। লিয়া যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কাশতে কাশতে সে মাটিতে বসে পড়ে। অনুভব দাঁড়িয়ে দম ফেলে, ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। কিছুটা সময় পর লিয়া হালকা গলায় বলে, আমার জন্য মরতে পারবি বলেছিলি তাই না? তাহলে এখন পিছিয়ে যাচ্ছিস কেন? অনুভবের চোখ আরো লাল হয়ে ওঠে। সে আবার লিয়াকে টেনে তুলে নিয়ে আসে এবং মুহূর্তেই তার গালে এক শক্ত থাপ্পড় বসিয়ে দেয়। লিয়ার চোখ মুখ ঝাপসা হয়ে আসে। মাথায় হাত দিয়ে সে আবার মাটিতে বসে পড়ে। রুবায়েত এবার সত্যিই দূরে আসে। ভাই তুই একজন আইলের লোক হয়েও এসব করছিস? তুই তো ক্রাইম। অনুভব ঠান্ডা কিন্তু ক্ষিপ্ত গলায় বলে, ভালোবাসার জন্য 1000টা ক্রাইম করতে রাজি আছি। আমি দুনিয়ার সব ঝড় এক হাতে সামলে নিতে পারি, কিন্তু কেউ যদি আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে সেই হাত আমি ভেঙে চুরমার করে দেই। সে এবার লিয়ার দিকে তাকিয়ে ঘৃণা ভরা কণ্ঠে বলে, তোদের মতো নর্দমার কীট যদি আমার সামনে নগ্ন হয়ে শুয়ে থাকে তাও আমার মাঝে এক বিন্দু অনুভূতি জাগবে না। শুনে রাখ, আমিটাই আমার বউয়ের মালিকানা, শুধু আমার ওয়াইফের। আমার উপর একমাত্র তারই অধিকার খাটে। আমার জীবন জুড়ে কেবল আছে আমার বউয়ের অস্তিত্ব। এই বলে অনুভব আর এক মুহূর্তও দাঁড়ায় না, পা ঘুরিয়ে গাড়ি দিকে হাঁটে দেয়। রুবায়েত চল। ডেকে উঠে সে। রুবায়েত দ্বিধায় পড়ে যায়। লিয়াকে এই অবস্থায় ফেলে যাওয়া ঠিক হবে কিনা বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবে ভালোবাসা কখনো অন্যায় হতে পারে না, কিন্তু লিয়া যেসব সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে এগিয়েছে, প্রতিটি পা ভুল ছিল। অবশেষে রুবায়েত লিয়ার ড্রাইভারকে ফোন করে ঘটনাটা জানায়। তারপর সেও অনুভবের পিছু নেয়। শেখ পরিবারে বিয়ের আনন্দে ভরপুর এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসে জমায়েত হয়েছে শেখ মেনশনে। পুরো বাড়ি যেন উৎসবের আলোয় ঝলমল করছে। রঙিন লাল নীল বাতিতে আলোকিত প্রতিটি কোণা যেন আনন্দ আর আলোর এক অপূর্ব সম্মিলন।
হাসি, আনন্দ, গল্প গুজব, হইচই আর হৈহুল্লোড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো শেখ বাড়ি। আজ আয়াত ঈশার গায়ে হলুদ। সকাল থেকেই বাড়ির বড়রা ব্যস্ত হয়ে পড়েছেন হলুদের যাবতীয় আয়োজন নিয়ে। ম্যানশনের ছাদে তৈরি করা হয়েছে এক দৃষ্টিনন্দন হলুদের স্টেজ, যেখানে সন্ধ্যার পর শুরু হবে হলুদ ছোঁয়ার অনুষ্ঠান। সেই স্টেজের চারপাশ জুড়ে সাজানো হয়েছে রঙিন ফুল আর ঝিকিমিকি আলো। সবাই ব্যস্ত সময় পার করছেন। ছেলে ও মেয়ের বিয়ের সকল দায়িত্ব ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ নিয়েছে। ছেলে মেয়ের বিয়েতে যেন কোনো কমতি না থাকে সেসব কিছু তিনি তদারকি করছেন। 2 দিন আগে অনুভব তার অফিসের সব কাজ গুছিয়ে নিয়েছে। পারিবারিক ব্যবসা থাকায় চাইলেই কাজ থেকে ছুটি নেওয়া যায়, তবে অফিসিয়াল ডিপার্টমেন্টের গুরু দায়িত্বে থাকার কারণে অনুভব ছুটি নেওয়ার আগে এনামুল হকের অনুমতি নিতে গিয়েছিল। এনামুল হক, যিনি বরাবরই কঠোর নিয়মের মানুষ, অনুভবকে বললেন, আদমান, তোমার ছাড়া এই ডিপার্টমেন্ট চলবে না। তুমি আমাদের সবচেয়ে দায়িত্বশীল মানুষ। তোমার মতো একজন কর্মকর্তা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। বিয়ের পরই জয়েন করো। সে কথা শুনে অনুভব হেসে রসিকতা করে বলেছিল, স্যার, সারা জীবন যদি দেশের দায়িত্বই পালন করি তাহলে আর বাপ হওয়া লাগবে না। বউ আমার ডিভোর্স দিয়ে পালাবে, তখন অকুল সব হারাবো আমি। তাই অন্তত 7টা দিনের ছুটি মঞ্জুর করুন। আদমান কায়েসের মুখে এমন রসিকতা শুনে এনামুল হক প্রায় তবদা খেয়ে বসেন। তিনি তো আদমানকে বরাবরই গম্ভীর আর দায়িত্ববান হিসেবেই চিনতেন। কাজ ছাড়া যার মুখে আর কোনো আলাপ নেই। প্রফেশনাল লাইফে কখনো পার্সোনাল লাইফ নিয়ে বলতে দেখেননি। এমন ব্যক্তির মুখে হঠাৎ এমন হালচালের কথা শুনে তিনি চমকে যান, আবার একরকম মুগ্ধও হন। হালকা হাসির পর এনামুল হক আন্তরিকভাবে আদমানকে নতুন জীবনের শুভেচ্ছা জানান, আর তিনি 7 দিনের ছুটির অনুমতিও দেন। আহান এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, একা একা হাঁটাচলা করছে। আহানের সুস্থতায় সকলেই শুকরিয়া আদায় করেন। হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, আজ অনুভবের বাসায় এসেছে। অন্যদিকে রুবায়েতের গাড়িতেও যেন বিয়ের আমেজের উৎসবের রং লেগে গেছে। ঘরে বাইরে সাজসজ্জা, অতিথিদের কোলাহল, হাসি ঠাট্টা, সব মিলিয়ে যেন এক খুশির মিছিল। এই আনন্দ ঘন মুহূর্তে রুহানিও এসেছে তার শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে। পিচ্ছি রুহানি যেন আর পিচ্ছি নেই, পরিপূর্ণভাবে নারীতে রূপান্তর হয়েছে। বাচ্চা মেয়েটা এখন দায়িত্বশীল আর বোঝদার বউ হয়েছে। শ্বশুরবাড়িতে সকলের খেয়াল রাখে, সাথে পড়াশোনা চালিয়ে যায়। কিছুদিন পরেই তার অ্যাডমিশন টেস্ট। তাছাড়া তার শ্বশুর শাশুড়ি মাটির মানুষ, রুহানিকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। রুহানির স্বামী রোহান এখনো এসে পৌঁছায়নি, অফিসের জরুরি কাজে আটকে আছে বলে জানিয়েছে। কিন্তু রুহানির মন তাতে ভরেনি। সময় গড়িয়ে যাচ্ছে, অথচ রোহানের কোনো দেখা নেই। মনের কোণে জমে উঠেছে বিরক্তি, ক্ষোভ আর অপূর্ণতার চাপা হতাশা। রুহানি চেষ্টা করছে মুখে হাসি ধরে রাখতে, অতিথিদের সাথে কথা বলছে, হাসছে, তবুও মনটা কেমন অস্থির। শেষমেশ আর না পেরে সবার চোখ এড়িয়ে ফোনটা হাতে নিয়ে ছাদে উঠে আসে সে। রুহানি ফোনের লক খুলে রোহনের নাম্বার খুঁজে বের করে, এক টানে কল দিয়ে দেয়। সে বারবার করে বলেছিল তাড়াতাড়ি আসতে। বাড়ির একমাত্র জামাই উপস্থিত না থাকলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। 1 বার 2 বার, তৃতীয় রিংয়ে রোহান ফোন ধরে। কিছু বলার আগেই রুহানি রাগে ফেটে পড়ে, কর্কশ গলায় বলে, কোথায় আপনি রোহান? সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি এখনো আসেননি। সবাই আপনার কথা জিজ্ঞেস করছে, কতক্ষণ অপেক্ষা করব আর? রুহানি এক নাগারে কথা বলে যাচ্ছিল, যেন একটা দীর্ঘ নিঃশ্বাসে সব আবেগ উজাড় করে দিচ্ছে। রোহান ফোনের প্রান্ত থেকে দুষ্টুমি করে বলে ওঠে, আমার সোনা মোনা পাখি, আমায় ছাড়া থাকতে খুব কষ্ট হইতেছে বুঝি বিবিজান? রোহানি চোখ বড় করে বলে, আপনি মজা নিচ্ছেন রোহান? আপনি না এই বাড়ির জামাই, আর এখনো আসেননি? বিষয়টা খুবই খারাপ দেখাচ্ছে। আব্বু বারবার আপনার কথা বলছে, এখনই চলে আসুন 10 মিনিটের মধ্যে। আমার তো মান সম্মান সবই চলে যাচ্ছে। আল্লাহ। রোহান কণ্ঠে মৃদু হাসির রেশ নিয়ে বলে, ওকে বউ পাখি, স্বামীর জন্য আর চিন্তা করতে হবে না। অফিসে একটু জরুরি কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। তবে কাজ শেষ হয়েছে। এবার আপনার স্বামী এখন এখানে চলে এসেছে। আপনি সাথে দাঁড়িয়ে আছেন তো, নিচে একটু তাকান। রুহানি ফোন কানে রেখে অবিশ্বাস নিয়ে নিচে তাকায়। চোখ চলে যায় পার্কিং এরিয়ায়, আর তখনই তার চোখে পড়ে পরিচিত সেই গাড়িটা, রুহানির গাড়ি। মুহূর্তেই রুহানির মুখে খেলে যায় এক চিলতে হাসি।
বুকের ভেতরটা যেন হালকা হয়ে আসে। কোনো পূর্ব পরিচিত ছাড়াই এই পুরুষটির আগমন ঘটেছে তার জীবনে হঠাৎ করেই। তারপর অচেনা পুরুষটির সাথে জড়িয়ে গিয়েছে বিবাহ নামক পবিত্র বন্ধনে। কিন্তু ধীরে ধীরে তাকে চিনতে শেখা, জানা, ভালোবাসা সবকিছু যেন রুহানির নিজের নতুন এক রূপ আবিষ্কারের গল্প। এই পুরুষটি যে তার বড় প্রিয়, খুব আপন কেউ। রুহান তখনও ফোন কানে রেখে উপর দিকে তাকিয়ে হাসে, হাত উঠিয়ে হাই দেয় রুহানিকে দেখে। রুহানি লজ্জা মেশানো অভিমানী ভঙ্গিতে বলে, বদমাস লোক একটা। তারপর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কেটে দিয়ে ছুটে চলে আসে নিচে। রুবায়েত হলুদ পাঞ্জাবি আর পায়জামা পরেছে। তার এতদিনের একটা স্বপ্ন, অপ্রকাশিত ভালোবাসা। হাজার বিপদ আপদ কেটে আজ যেন যেই পূর্ণতার দিন এসেছে। রুবায়েতের ভিতরে একরকম প্রশান্তি কাজ করছে। ফাইনালি তার লিটল গার্লকে কাছে পাবে, পরিপূর্ণভাবে। শুধু আজকের রাতটার অপেক্ষা। চোখ মুখে তার উচ্ছ্বাস, আবেগ ঘন, ভালোবাসার পূর্ণতার ভার। এত হই হুল্লোড়ের মাঝে কারো মন যে বিষাদে ভরা। প্রিয় মানুষকে চিরতরে হারানোর শোক। আর সে কেউ না তিথি, যে কিনা ভালোবাসাকে ভালো রাখতে নিজের ভালোবাসাকে বলি দিয়েছে। রুবায়েত আর তার বিয়ের কথা যখন থেকে শুনেছিল, মন কঠোরে রুবায়েতকে নিয়ে হাজার স্বপ্ন বুনেছিল। রুবায়েতকে নিয়ে একটা ছোট্ট সংসার গড়ার স্বপ্ন, প্রিয় মানুষের হাত ধরে বাঁচার স্বপ্ন, একসাথে অনেকটা পথ চলার তীব্র ইচ্ছা ছিল। স্বপ্ন তো সবাই দেখে, অনেকেই সেই স্বপ্ন পূর্ণ হয়। অনেকেই তো ভালোবাসে এবং পূর্ণতাও পায়। সেও তো ভালোবাসলো, কিন্তু পূর্ণতা তার ভাগ্যে নাই। নিজের উপর তার ছিল হাসি। সে সব পেলেও ভালোবাসা পেল না। এই ভালোবাসার মৌসুমে তার জীবনে ভালোবাসা বয়ে এলো না। দূর থেকে পাঞ্জাবি পরিহিত রুবায়েতকে দেখে। রুবায়েত তার দিকেই আসছে, তাই সে চোখ নামিয়ে নেয়। রুবায়েত এসেই বলে, তিথি। তিথি মলিন মুখে মিথ্যে হাসি ফুটায়। রুবায়েত জানে এই মেয়েটাও তাকে ভালোবাসে, কিন্তু সে তো ঈশাকে চায় সবটা জুড়ে। যার প্রতি টান অনুভব করে না, তাকে কি ভালোবাসা যায়? চায় না। তিথি সে আগের মতো নেই। শরীরের স্বাস্থ্য ভেঙে গিয়েছে। আগের মতো শরীরে উজ্জ্বলতা নেই। চোখে নিচে কালি পড়ে গিয়েছে। হাসি খুশি থাকা মেয়েটাও হঠাৎ করেই চুপ হয়ে গিয়েছে। রুবায়েত বলল, দিন দিন শরীরের এই অবস্থা করছিস কেন তিথি? তিথি থেকে জবাব আসে না। রুবায়েত আবারও বলল, মিথ্যে স্বপ্ন আমি তোকে দেখাইনি তিথি। মায়ের করা ভুল ছিল, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি জানি তুই আমায় ভালোবাসিস, ভালোবাসা তো পাপ নয়। কিন্তু রুবায়েত আর বলতে পারে না, দম নিয়ে বলে, মুড অন করে নে প্লিজ, তোকে যে এমন ভাবে মানায় না। তিথি নিজেকে সামলিয়ে নিয়ে বলে, কি যে বলো না রুবায়েত ভাই, আমি তো ঠিক আছি। এই যে দেখছিলাম তোমায় পাঞ্জাবিতে কিন্তু হেভি লাগছে। আসো তো কয়েকটা ছবি তুলে দেই। রুবায়েত জানে তিথি নিজেকে লুকানোর জন্য এসব বলছে, তাই তিথির মাথায় হাত দিয়ে বলে, খুব বড় হয়ে গেছিস তাই না তিথি? নিজেকে লুকাচ্ছিস। দোয়া করি তোর জীবনে আমার থেকেও বেস্ট কেউ আসবে, যে তোকে বুঝবে, ভালো রাখবে। তিথির গলা ধরে আসে। কান্না চেপে রাখা আর সম্ভব হয় না। বুকের গভীরে কমে থাকা এক টুকরো হাহাকার বারবার গলায় এসে আটকে যায়। ভীষণ বলতে ইচ্ছে করে, আমার তো আপনাকেই লাগতো রুবায়েত ভাই। বেশি কিছু চাইনি কখনো, শুধু আপনাকেই চেয়েছিলাম। কিন্তু না, তিথি কিছুই বলতে পারে না। তার বুকে জমে থাকা কথাগুলো এক ফোঁটাও মুখে ফুটে আসে না। এখন তো বলার মতো পরিস্থিতিও নেই আর। তার পথ, জীবনের পথ যে সবার পথ থেকে আলাদা হয়ে গেছে। তিথির শরীরটা কেমন যেন করছে, মাথাটা ঝিমঝিম করছে, বুকটা ধক ধক করছে অস্বাভাবিকভাবে। তিথিকে দেখে রুবায়েত কিছু একটা বলতে চায়, কিন্তু ঠিক তখনই রুবায়েতের ডাক পড়ে। সে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেদিকে। তিথি নিঃশব্দে মুখে হাত চাপা দিয়ে দ্রুত নিজের রুমের দিকে দৌড়ায়। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। বেসিনের সামনে দাঁড়িয়ে হঠাৎ মুখ ভরে রক্ত বমি করে ফেলে সে। লাল রক্তে ভেসে যায় পুরো সাদা বেসিন। সাদা রংটা যেন এক নিমিষে হারিয়ে যায় লালের মাঝে। তিথি কাপা হাতে মুখে পানি ছিটিয়ে দেয়, বারবার কুলি করে, তারপর ধুয়ে দেয় পুরো বেসিনটা। এক টুকরো রক্ত, একটা ছিটে ফোটাও যেন না থাকে কোথাও, এমন ভাবে সব পরিষ্কার করে। সবকিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ায় সে। ভাঙা বিধ্বস্ত মুখটা স্পষ্ট দেখা যায় আয়নায়। চোখে একরাশ অচেনা ক্লান্তি। একটানা তাকিয়ে থাকে নিজের প্রতিচ্ছবির দিকে। চোখে নিচে গাঢ় কালি, ঠোঁটে বিবর্ণতা। হঠাৎ করে ঠোঁটে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি। সে হাসে কঠিন ভাবে, কষ্টের ভিতর থেকেও
আর সেই হাসি মিলিয়ে যায় ফোপানো কান্নায়। তিথির গলা কেঁপে ওঠে, চোখ থেকে গড়িয়ে পড়ে টলটলে জল। সে বলে, আমার ভাগ্যের নির্মম পরিহাস। সন্ধ্যার দিকে পার্লারের মেয়েরা এসে ঈশা আর আয়াতকে হলুদের জন্য সুন্দর করে সাজিয়ে দিল। তাদের পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, কাঁচা ফুলের অলংকারে যেন দুগুণ রূপ নিয়েছে ফুটন্ত ফুলে। মাথা, কপাল, গলা, কানে, হাতে সবখানে ফুলের পরশ, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে তাদের। ঈশা আর আয়াতের হাসি মাখা মুখ, চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস আর লাজুক আনন্দের ছায়া। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুটি দক্ষিণ হাওয়ার পাখি উঠতে চায় নতুন জীবনের দিকে। এই সময় ইব্রাহিম শেখ আর অহমিকা শেখ এসে মেয়েদের পাশে বসলেন। চোখে মুখে তৃপ্তির আলো, প্রশান্তি বয়ে যায়। মেয়েদের দিকে তাকিয়ে ইব্রাহিম শেখ আদুরে গলায় বললেন, আমার মেয়েদের তো পরীর মতো লাগছে, এত সুন্দর। ঈশা আর আয়াত লজ্জায় লাল হয়ে গেল, চোখ নামিয়ে ফেলল, মুখে ফুটে উঠল এক লাজুক হাসি। মাথায় হাত বুলিয়ে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ দোয়া করলেন, সারা জীবন এভাবেই হাসি খুশি থাকিস তোরা, সুখী হোস দুজনে, আল্লাহ তোদের সবসময় সুখী রাখুক। সন্ধ্যা নেমে এলো। হলুদের জন্য মেয়েরা তাদেরকে উপরে নিয়ে যায়। তাদের নিয়ে যেতে অহমিকা শেখ স্বামীর বুকেই হু হু করে কেঁদে উঠেন। ইব্রাহিম শেখ তিনিও ঠিক থাকতে পারেন না আজ। তার মেয়ে আদরের, সে মেয়ে চলে যাবে, বাড়িটা যে শূন্য লাগবে। অহমিকা তো কেঁদেই চলেছে। ইব্রাহিম শেখ চোখের পানি মুছে অহমিকা শেখকে বলেন, অহমিকা কেঁদো না, মেয়ে তো আসবে থাকবে, হয়তো চিরস্থায়ী নয়, কিন্তু আসবে তো। চলো উপরে, হলুদ দিতে হবে তো নাকি? অহমিকা সাই জানায়। অতঃপর উঠে ছাদের দিকে যায়। অনুভব হলুদ পাঞ্জাবি পরেছে, হালকা চাপ দাড়িতে অমায়িক লাগছে। আহান, ফারহা এসেছে। আহানকে ছাদে চেয়ারে বসতে দেওয়া হয়েছে, পাশে আছে ফারহা। তৌফিক ও তার বউ এসেছেন। স্টেজের সামনে অনুভব দাঁড়িয়ে আছে। হাসি মুখে আহান বলল, অনুভব, তোর বিয়েতে আমার কিন্তু নাচার খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখ অবস্থা এমন যে চেয়ারেই বসে থাকতেই হচ্ছে। তৌফিক পাশে দাঁড়িয়ে হেসে বলে উঠল, এখন না পারিস তো কি হয়েছে, পরে নাচিস। তোর ছেলের সাথে অনুভবের মেয়ের বিয়ে দিব, তখন বাপ ছেলে মিলে নাচতে নাচতে বউ নিয়ে যাবি। একটু চোখ টিপে বলল, আইডিয়াটা কিন্তু একদম মন্দ না। তৌফিকের কথায় হাসির রোল পড়ে যায় চারদিকে। সেই হাসির মাঝে হঠাৎ আহান খেয়াল করলো তাদের সবাই তো উপস্থিত, তবু একটা ফাঁক রয়ে গেছে। সে চারদিকে তাকিয়ে তৌফিককে জিজ্ঞেস করলো, সিফাত আসেনি? আহানের প্রশ্ন শুনে অনুভবও চারপাশে তাকালো। ঠিকই তো, সিফাত নেই। তৌফিক একটু হেসে বলল, ওর একটু কাজ পড়ে গেছে, তাই আজ আসেনি, তবে চিন্তা করিস না, কালকেই আসবে। রুবায়েতকে হলুদের স্টেজে বসানো হয়েছে। সবাই হলুদ নিয়ে ছোড়াছড়ি করছে। রোহানি দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই রোহান এসে রোহানিকে হলুদ লাগিয়ে দেয়। রোহানিও কম না, সেও রোহানকে ধরে হলুদ দিয়ে মাখিয়ে দেয়। একে একে সবাই রুবায়েতকে হলুদ লাগায়। মুখ শরীরে হলুদে ভরে দেয় রুবায়েতের কাজিন মহল। সবিক এসে বলে, ভাই, হলুদ লাগালে নাকি সৌন্দর্য বাড়ে? রুবায়েত বলল, তাই নাকি? তাহলে দে মাখিয়ে। কথাটা বলতে বাকি পুরো শরীরে হলুদ মাখাতে দেরি হয়নি। তিথি দাঁড়িয়ে দিয়ে শূন্য দৃষ্টিতে দেখতে। মিলা এসে বলল, আপু যাও, ভাইয়াকে হলুদ লাগিয়ে দাও। তিথি অকপটে জবাব দিল, আমার ইচ্ছে করছে না মিলা। মিলা ছাড়লো না, তিথিকে টেনে নিয়ে এলো স্টেজে। তিথি উপায়ান্তর না পেয়ে হাতে একটু হলুদ নিয়ে রুবায়েতের মুখে ছোঁয়া দেয়। মুখে হাসি নিয়ে ভালোবাসার পরশে হলুদ লাগিয়ে দেয়। ভেতরটা তার ফেটে যায়। উঠে দাঁড়ায় সে। সেখানে আর দাঁড়ায় না, উঠে দৌড়ে চলে যায়। তৌফিকদের কথোপকথনের মাঝে ঈশা ও আয়াতের আগমন ঘটে। আয়াত চোখে পড়তেই অনুভব এক অভিনয় করে বুকের বাঁ পাশে হাত রেখে ভঙ্গিমায় যেন হার্ট অ্যাটাক হচ্ছে। আয়াত হালকা হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। ফারহা তখন ধীরে উঠে গিয়ে আয়াতের পাশে এসে ফিসফিসিয়ে বলে, আদরে, তোকে যা লাগছে আজ, আর ঈশাকেও যা লাগছে, রুবায়েত ভাইয়া থাকলে তো আর লাগাম থাকতো না। কথাটা শুনে ঈশা লজ্জায় রক্তিম হয়ে ওঠে। এরপর তাদের তিনজনকে, ঈশা, আয়াত ও অনুভবকে স্টেজে বসানো হয়। একে একে সবাই এসে তাদের হলুদ ছোঁয়ায়। হলুদে হলুদে ভরে ওঠে স্টেজ। ইব্রাহিম শেখ, অহমিকা ও ছেলে মেয়েদের হাতে হলুদ লাগিয়ে দেয়। হাসি, আনন্দ, গান, হল্লায় ভরে ওঠে চারপাশ। হই হুল্লোড়ে মুখর হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 10টা পেরিয়ে যায়। একে একে সবাই নিচে নেমে আসে। ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায়।
আয়াত নিজের রুমে ঢুকে পড়ে। শাড়িটা খুলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে অনুভব ভেতরে প্রবেশ করে। আয়াত অবাক হয়ে তাকায়, তার চোখে লাজুক অভিব্যক্তি। একটু সময় নষ্ট না করে অনুভব দ্রুত পায়ে এগিয়ে এসে আয়াতকে আলতো করে জড়িয়ে ধরে। আয়াতের গা থেকে এখনো হলুদের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। অনুভব চোখ বন্ধ করে সে গন্ধ উপভোগ করে। তারপর আয়াতের কোমরে থাকা শাড়ির ভাঁজ আলতো করে সরিয়ে দেয়। হাতে রাখা হলুদের কিছু অংশ আয়াতের পেটে মেখে দেয়। আয়াত শিহরিত হয়ে ওঠে, তার সমস্ত শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে আসে। অনুভবের স্পর্শে সে নিজেকে আরো বেশি করে সঁপে দেয়। অনুভব তার কানে ফিসফিস করে বলে, মাই ওয়াইফি। আয়াতের মুখে লাজুকে হাসি খেলে যায়। ঈশা শাড়ি পাল্টাতে নিজের রুম থেকে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ এক অদ্ভুত শব্দে থেমে যায়। শব্দটা এসেছে ব্যালকনি থেকে। কৌতূহলে এগিয়ে গিয়ে দেখি চমকে উঠে রুবায়েত ব্যালকনি রেলিং টপকে ভিতরে ঢুকছে। ঈশাকে দেখে রুবায়েত মুহূর্তেই কাছে এসে দাঁড়ায়। হালকা আলোর নিচে তার চোখ দুটো ঝলকায় অন্যরকম আবেগে। সে ঈশার দুহাত আলতো করে ধরে বলে, লিটিল গার্ল। ঈশার শরীরে এক অনুরণন জেগে ওঠে। সে হাত বাড়িয়ে রুবায়েতের বুক ছুঁয়ে দেয়, যেন তার উষ্ণতা ছুঁয়ে নিজের ভেতরের কাঁপুনিটাকে প্রশমিত করতে চায়। চোখ বন্ধ করে আবেশে ডুবে যায় সে। রুবায়েত তাকিয়ে থাকে ঈশার দিকে। ঈশার মুখ, গাল, কপাল জুড়ে তখনও হলুদের ছাপ। কোনো দ্বিধা না রেখে ঈশার গালে রুবায়েত তার গালের সাথে ঘষে দেয়। ছোঁয়ায় জেগে ওঠে শরীর, ভেতরের ঝড় তুলে এক অচেনা শিহরণ। রুবায়েত চোখ তুলে তাকায় ঈশার মুখ পানে। তার ঠোঁট থেকে এক নরম ফু দিয়ে ঈশার কপালে চুমু আঁকে, তারপর কানে কানে বলে ওঠে, জান, আমার জান, আমার ঈশা পাখি, শুধু আজকের রাত এক রাত। কাল থেকে তোর আর রাত নেই, রাত হবে শুধু আমার। তুই হবি আমার রাতের ভালোবাসার জগতের চিরসঙ্গী। তিথি নিচের রুমের জানালা ঘেঁষে বসে আকাশ দেখছে। এক ফালি চাঁদ উঠেছে। চাঁদের আলো জানালা ভেদ করে তিথির মুখে পড়েছে। তিথি চোখের কোণে জমে থাকা অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। মনে মনে বলে, তাকে পেতে চাওয়ার কোনো অপরাধ ছিল না, কিন্তু তাকে ভালোবাসার পাপের সাজা আমাকেই পেতে হলো। আমার যে সময় পুরিয়ে এসেছে, ফেরবার নেই আর কোনো পথ। সকল দরজা বন্ধ। পৃথিবী, তুমি বড়ই নিষ্ঠুর। তোমার এই নিষ্ঠুরতা আমায় ঘাতকের থেকেও বেশি আঘাত করে দগ্ধ করেছে। তিথি আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলে, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না?